গতিহীন অর্থনীতি চাঙ্গা করার কঠিন চ্যালেঞ্জ নিয়ে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পরিকল্পনা সরকারের। বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমে দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। চিন্তাশীল বাজেট বলছেন অর্থনীতিবিদরা। সরকারি খরচ কমানো, বেসরকারি খাতে বাড়তি নজর দেওয়ার তাগিদ। কিন্তু এই নীতি কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি, যে আর্থিক কাঠামো, সেটা অত্যন্ত দুর্বল। অ্যাজ এ রেজাল্ট হোল ইকোনমি কিন্তু ওই ঋণের আবদ্ধ হয়ে যাচ্ছে। বাজেটে বিভিন্ন পণ্য সেবায় শুল্ক ছাড়, কমবে 5 ডজন নিত্যপণ্যের দাম, বাড়ার তালিকায় সিগারেট, রড, গাড়ি। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো জনবান্ধব খাতের রেকর্ড বরাদ্দ। বাজেটে যুক্ত হচ্ছে ফ্যামিলি ও কৃষক কার্ড। নবজাতক মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল, ভর্তি থাকা রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ। 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স। দর্শক, সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। 2 যুগ পর ক্ষমতায় এসে 9,38,000 কোটি টাকার এক সাহসী বাজেট ঘোষণা করল বিএনপি সরকার। উচ্চাভিলাষী এই বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং বিপর্যস্ত অর্থনীতির পুনরুদ্ধারে জোর দিয়েছেন অর্থমন্ত্রী। যেখানে কর কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়ার চেষ্টা আছে ব্যবসা সহজ করার প্রতিশ্রুতিও। তবে রাজস্ব আদায় ও মূল্যস্ফীতি কমানোর বড় চ্যালেঞ্জ নিতে হবে বছর জুড়ে। দল হিসেবে অভিজ্ঞ বিএনপি এর আগে ক্ষমতায় থেকে 12 বছরে অর্থনীতির নানা চড়াই উতরাই পার করেছে দলটি। কিন্তু এত বছর পর দায়িত্ব নিয়ে এক ভঙ্গুর অর্থনীতি পেয়েছে উত্তরাধিকার সূত্রে, যা মেরামতের দায়িত্বে আছেন নতুন সব নেতৃত্ব। তবে অগ্রজ সাইফুর রহমানের মতো নিজের প্রথম বাজেটেই সাহসের পরিচয় দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 1 বছরে করেছেন 9,38,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা। কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমে দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। স্পিকার, ব্যয় সংস্থানে বরাবরের মতোই তার ভরসা জাতীয় রাজস্ব বোর্ড। মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে 6,04,000 কোটি আদায় করতে হবে এনবিআরকে। কর বহির্ভূত রাজস্ব 66,000 কোটি। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থ বছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব। প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। এবার বৈদেশিক ঋণে নির্ভরতা বাড়ছে সরকারের, তবে কমছে অভ্যন্তরীণ ঋণ নেওয়ার লক্ষ্য। অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনায় বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি, সবার জন্য উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা সহ 10টি অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবার কর ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষের উপর চাপ কমাতে নিত্যপণ্য সহ বেশ কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে মূল্যস্ফীতিকে 7.5% বেঁধে রাখতে চান আমির খসরু মাহমুদ। কিন্তু সেই লক্ষ্য কিভাবে পূরণ হবে তার কোনো নীতি কাঠামো দেখা যায়নি বাজেট প্রস্তাবনায়। কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। সরকার এবার নজর দিয়েছে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে। আশা করা হচ্ছে এর বাস্তবায়নের মাধ্যমে আগামী 1 বছরে অর্থনীতির গতি ফিরবে, অর্জিত হবে 6.5% প্রবৃদ্ধি। মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে।
হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। বাজেট বাস্তবায়নই বড় বিষয়। সরকারি খরচ কমানো গেলে ঘাটতি বাজেট কমবে, এসব কথা বলেছেন দুই অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক আবু আহমেদ। বিকেলে সংসদ ভবনে বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। চিন্তাশীল বাজেট বলছি, আমি চিন্তাশীল বাজেট বলছি, কিন্তু এটার ভিত্তি, এই চিন্তাকে বাস্তবায়ন করার ভিত্তি আর্থিকভাবে দুর্বল। সরকারের পরিচালন ব্যয় এত বাড়তেছে, অ্যাজ এ রেজাল্ট হোল ইকোনমি কিন্তু ওই ঋণের আবদ্ধ হয়ে দাগ চাইছে। সেটা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হলে পরিচালনাগত ব্যয় কমাতেই হবে। নতুন সরকারের প্রথম বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। আগের মতোই দলীয় লুটপাটের বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজেটকে লুটপাটের আর গণবিরোধী আখ্যায়িত করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন। রক্ষা নয়, এটা হলো ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার বাজেট হয়েছে। গরিব মানুষ, মধ্যবিত্ত শ্রেণী প্রচন্ড চাপের মধ্যে পড়বে এই বাজেট যদি বাস্তবায়ন হয়। জনকল্যাণমুখী বাজেট দিয়েছে সরকার, মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিকেলে সংসদ ভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। সব অঙ্গীকার দেওয়া হয়েছে, এগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন করতে পারে, তাহলে বাজেট সত্যিকার অর্থেই জনকল্যাণমুখী বাজেট হবে। নির্বাচনী ইশতেহারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে এই বাজেট অনেকটা বেশি আলোকপাত করেছে বলে আমি মনে করি। কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরে ব্যয় পরিকল্পনা করেছে সরকার, যেখানে বরাদ্দ বাড়ানো হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো জনবান্ধব খাতে। আগামী অর্থ বছরে এসব খাতে সবচেয়ে বেশি 2,79,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। বরাদ্দের বিচারে বাজেটে খুব একটা গুরুত্ব পায় না শিক্ষা খাত। হিসেব বলছে 2025-26 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল মাত্র 86,000 কোটি টাকা, যা জিডিপির 1.39%। এবার সেটি বাড়িয়ে 2% করা হয়েছে। 2026-27 অর্থ বছরে ব্যয় ধরা হয়েছে 1,36,000 কোটি টাকা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ, প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বা আনন্দময় শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাই। এবারের বাজেটের সামাজিক অবকাঠামো খাতের বিশাল বরাদ্দ দেয়া হয়েছে 5.8%। জনপ্রশাসন ব্যয়ে খরচ হবে সরকারের সবচেয়ে বেশি অর্থ, মোট বাজেটের 15.1%। বরাবরের মতোই জনগণের করের অর্থের বড় অংশ সরকার ব্যয় করবে ঋণের সুদ পরিশোধে, 1,27,568 কোটি টাকা, যা মোট বরাদ্দের 13.5%। ভর্তুকি ও প্রণোদনায় 9.5% অর্থ ব্যয় হবে আগামী অর্থ বছরে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4.6%। এদিকে স্বাস্থ্য খাতেও এবার সুনজর দিয়েছেন অর্থমন্ত্রী। এই খাতে 62,846 কোটি টাকা খরচ করার পরিকল্পনা করেছেন তিনি, যা বরাদ্দের 6.7%। এছাড়া প্রতিরক্ষায় 3.8, কৃষিতে 3.2, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় 3.5%, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে 2.1% বরাদ্দ থাকবে 26-27 অর্থ বছরের বাজেটে। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। আর দ্রুত হাসপাতালের ভর্তি রোগীদের সরিয়ে নিতে বলা হয়েছে। এদিকে সিদ্ধান্তের বিপরীতে আপিলের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 27 মে সকালে মাত্র 3 ঘন্টায় একে একে ঝরে যায় 6 নবজাতকের প্রাণ। স্থান রাজধানীর মগবাজার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড।
ঘটনায় দায় কার? এই প্রশ্নে তদন্ত শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক তদন্ত কমিটি। তদন্তে আদ্দেন কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ায় শোকজ করা হয়। জবাবে সন্তুষ্ট না হওয়ায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। হাসপাতাল এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের উপর আপিলের কথা জানিয়েছে আদ্দেন কর্তৃপক্ষ। আইসিইউ সহ সার্জারির অনেকগুলো ক্রিটিক্যাল রোগী আছে, আমরা চাইলেই এক্ষুনি তাৎক্ষণিক সরাতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম অর্থাৎ সকল সেবা কার্যক্রম অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। ভর্তি রোগীর অবস্থা বুঝে দ্রুত ছেড়ে দিতে আর নতুন করে ভর্তি না নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। লাইসেন্স বাতিল মানে হচ্ছে যে এই প্রতিষ্ঠান এখন আর এই কাজ করার জন্য উপযুক্ত নয়, রোগী ভর্তি কেমন করে হবে? এর আগে মৃত 6 নবজাতকের প্রত্যেকের পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আজীবন ফ্রি চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছিল আদ্দেন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে বিভিন্ন রাজস্ব ছাড় ও সামাজিক সুরক্ষা কর্মসূচির উপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। সম্পূরক বাজেট প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার উপর শুল্ক কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খুশরো মোহাম্মদ চৌধুরী। ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমাবে, ভোক্তারা লাভবান হবে। ধান, চাল, গম, আলু, রসুন, আদা, চিনি, লবণ, ভোজ্য তেল, বীজ সহ 60টি পণ্যের উপর উৎসের করের হার 0.5% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আমদানি করা শিশু খাদ্য সামগ্রীর উপর আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, ধনিয়া জাতীয় মশলায়। খেজুর আমদানিতে 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সোনা সরবরাহে উৎসে করের হার 5% থেকে কমিয়ে 0.5% করা হয়েছে। ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে 15% ভ্যাট ও 5% অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরির নতুন 9টি কাঁচামাল আমদানিতে রিয়ায়তি সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী। আবারও কিছু কিছু পণ্য ও সেবার উপর শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সিগারেটের ন্যূনতম খুচরা মূল্য নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি 10 শলাকা 62 টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। মধ্যম সারির 1200 থেকে 1600 সিসির আমদানি করা গাড়ির উপর কর ভার 132.36% থেকে বাড়িয়ে প্রায় 156% নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। কাজু বাদামের আমদানি শুল্ক যথাক্রমে 1% ও 5% থেকে বাড়িয়ে 25% করা হয়েছে। বিদেশি খাদ্য আমদানিতে শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। রড তৈরির বিভিন্ন উপকরণের উপর ভ্যাট বাড়ানো হয়েছে। বিগত 1.5 দশকের মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়ার নতুন বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দীর্ঘদিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো সংস্কার। আর এই সংস্কারের কেন্দ্রে এবার বাজেটে সরকার রেখেছে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট জিডিপির 2%। বরাদ্দ বাড়ানো হয়েছে স্বাস্থ্য খাতেও। এবার শিক্ষার মান উন্নয়নে নজর দিয়েছে বিএনপি সরকার। কারিগরি শিক্ষা ও তথ্য প্রযুক্তির বিকাশে জোর দেওয়া হয়েছে বাজেটে। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা আগামীতে পর্যায়ক্রমে জিডিপির 5% উন্নীত করার রূপরেখা দিয়েছে সরকার। এই জমিনের উপর দাঁড়িয়ে জোর দেওয়া হয়েছে দক্ষ জনশক্তি তৈরিতে। মেধা পাচার রোধ করে প্রবাসী মেধাবীদের দেশের গবেষণায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 6ষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা চালু এবং 3য় ভাষা শেখার সুযোগ রাখা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য থাকছে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা। পাশাপাশি মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা ও শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর মতো উদ্যোগ। শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক 3য় ভাষা যেমন জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন
আরবি, ফ্রেঞ্চ, জার্মান ইত্যাদি কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে স্বাস্থ্য খাতকেও ঢেলে সাজানোর ঘোষণা এসেছে। সাধারণ মানুষকে মানসম্মত চিকিৎসা দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য এবার প্রস্তাব করা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকার বাজেট। প্রত্যেক নাগরিককে ই হেলথ কার্ড দেওয়ার পাশাপাশি জোর দেয়া হয়েছে জনবল নিয়োগে। অবিলম্বে ৫,০০০ MBBS চিকিৎসক এবং নতুন করে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে, যার ৮০% হবেন নারী। এছাড়া জেলা সদর হাসপাতালেই কিডনি ডায়ালাইসিস ও করোনারি কেয়ার চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি জেলা হাসপাতাল ও সংশ্লিষ্ট সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলা হবে। দুর্নীতি আর অব্যবস্থাপনার বৃত্ত ভেঙে শিক্ষা ও স্বাস্থ্য খাতের মহাপরিকল্পনা সফল হলে তা নাগরিক জীবনের মানদণ্ড বদলে দেবে। আত্মত্যাগী মানুষদের। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। বাজেটের দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমানোর লক্ষ্যে সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড ১,৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বৃদ্ধি পেয়েছে ১৮,০০০ কোটি টাকা। যুক্ত হয়েছে সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড। এছাড়া ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণদের যাতায়াত সুবিধা সহ বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার আওতা বাড়ানো হয়েছে। একটি বৈষম্যহীন ও কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে বিএনপি সরকার। বাজেটে ১,৪৪,৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা বিদায়ী অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ১৮,০০০ কোটি টাকা বেশি। বাজেটের সবচেয়ে বড় আকর্ষণ সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড। আগামী অর্থ বছরে ৪১ লক্ষ নারী প্রধান পরিবারকে প্রতি মাসে ২৫০০ টাকা করে দেয়া হবে, যেখানে ব্যয় হবে ১৪,৫০০ কোটি টাকা। ৬৫ বছরের ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য রেলে সম্পূর্ণ ফ্রি যাতায়াত এবং মেট্রো রেলের ভাড়ায় ২৫% ছাড়ের ঘোষণা এসেছে এই বাজেটে। সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে আমাদের সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকার গঠনের ১ মাসেরও কম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। পাশাপাশি বাড়ানো হয়েছে প্রতিবন্ধী ও জটিল রোগীদের ভাতার হার। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লক্ষে উন্নীত করে মাসিক ভাতা করা হয়েছে ১,০০০ টাকা। এছাড়া ক্যান্সার সহ ৬টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ ১ লক্ষ টাকা করা হচ্ছে। প্রায় ১৯ লাখ মা ও শিশুকে মাসে দেয়া হবে ৮৫০ টাকা করে। বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। আর জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর বিশেষ মাসিক ভাতাও বহাল থাকছে। সামাজিক সুরক্ষায় কর্মসূচির অর্থ বন্টন ও উপকারভোগী বাছাইয়ে অনিয়ম রোধ ও স্বচ্ছতা নিশ্চিতে এবারই প্রথম অনলাইন তথ্য ভান্ডার ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার। আমার সোশ্যাল সেফটি নেট বাজেটটা যেন আমি স্মার্টলি তৈরি করতে পারি। আমি যদি এই জায়গায় করতে গিয়ে আমি অন্য জায়গায় ডেভেলপমেন্ট প্রায়োরিটিজ না কমিয়ে এটা করতে যাই, তাহলে দেখা যাবে আমার টাকা ছাপাতে হচ্ছে। সব মিলে দরিদ্র মানুষকে স্বস্তি দিতে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে গুরুত্বের সাথে নজর দিয়েছে সরকার। তবে অর্থ সংস্থান ও সঠিক বাস্তবায়নই চ্যালেঞ্জ সরকারের সামনে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। আগামী অর্থ বছরে উন্নয়ন ব্যয় ও রাজস্ব আহরণের সক্ষমতা বাড়িয়ে অর্থনীতির ভিত্তিতে ধারাবাহিকতা আনতে চায় বিএনপি সরকার। আর তাই বিশাল অঙ্কের বাজেট ঘোষণা দিলেও তা বাস্তবায়ন ও অর্থের সংস্থানই নজর রাখছেন অর্থমন্ত্রী। এনবিআর এর মাধ্যমে ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। সূচি অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে এখনো রাজস্ব ব্যবস্থার মূল চ্যালেঞ্জ নিম্ন কর জিডিপি অনুপাত, কর অব্যাহতির সংস্কৃতি, কর ফাঁকি এবং প্রযুক্তির ব্যবহারের ঘাটতি। এমন সংকটের মধ্যেও প্রস্তাবিত বাজেটের পরিচালনা ও উন্নয়ন ব্যয় মেটাতে বড় অঙ্কের উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। এবার বাজেটে রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে ৬,০৪,০০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬,৪,০০,০০
4,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। যেখানে অর্থায়নের উৎস হিসেবে মূল্য সংযোজন কর 37.9%, আমদানি শুল্ক 10.3%, আয়কর 36.4% এবং সম্পর্ক শুল্ক 13.6% ধরা হয়েছে। এছাড়া এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে 2.7%। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। এছাড়া অর্থায়নের উৎস হিসেবে অভ্যন্তরীণ উৎস থেকে 13.5%, বৈদেশিক ঋণ থেকে 11.7%, কর ব্যতীত প্রাপ্তি 7%, এনবিআর বহির্ভূত কর 2.7% এবং বৈদেশিক অনুদান থেকে ধরা হয়েছে 0.7%। টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। বাজেটে করমুক্ত আয়সীমা 3,75,000 কোটি টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া এবার কর্পোরেট কর পরিপালন ব্যবস্থা সহজ ও ব্যবসা বান্ধব করার পাশাপাশি আগামী 1 বছর কর্পোরেট কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী। বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। আগামী অর্থবছর 3 লাখ টাকা থেকে 1 লাখ টাকা বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে আবগারি শুল্ক। এনবিআর রাজস্ব আয় বাড়াতে আগামী অর্থ বছরের আগে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হবে। জরিমানা গুনতে হতে পারে দেরিতে রিটার্ন জমা দিলে। এবং এই মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। ক্রীড়াকে শুধু বিনোদন নয়, অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন করে স্পোর্টস কর্মসূচিতে লাখো তরুণ খেলোয়াড়ের অংশগ্রহণে ক্রীড়া ভাতা, স্পোর্টস ভিলেজ নির্মাণ এবং আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতি জোরদারের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য নির্ধারণ হয়েছে। আর আগামী অর্থ বছরে ক্রীড়া খাতে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন যুগে প্রবেশ করাতে নানান পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। ক্রীড়াকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং আয়, কর্মসংস্থান ও বিনিয়োগ সৃষ্টিকারী অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। আর তাই 2026-27 অর্থ বছরের বাজেটে ক্রীড়া খাতে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে সরকার। সম্পূরক বাজেট এবং এই লক্ষ্য বাস্তবায়নে চালু করা হয়েছে নতুন করে স্পোর্টস কর্মসূচি। 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনা হবে এই উদ্যোগে। মোট 8টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে কর্মসূচিতে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু করা হয়েছে, যার মধ্যে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট মোট 8টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। 2030 সালের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করতে বাজেটে আছে নানান উদ্যোগ। এই লক্ষ্যে আগামী 26-27 অর্থ বছরে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। দেশের 64 জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে 10টি জেলায় প্রাথমিক নকশা ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। পাশাপাশি স্পোর্টস ডিপ্লোমেসি জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে এবারের বাজেটে। বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে। মাহাদি ইমরান, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।